এই হলো চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে যে বিল্ডিংটাতে, ওই যে ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার কোনো একতলাতেই বেগম খালেদা জিয়ার মৃতদেহটা রাখা আছে। উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন। সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না, কাউকে যেতেও দেবো না, সেটা গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দেবো, তাও দেখবেন ইলেকশনে অন্যরকম হয়ে যাবে। তারেক রহমান যতই 3.5 দশক রাজনীতি করুন, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রিটিক্যাল সিচুয়েশন তিনি সামলাতে পারবেন না, তিনি দেশ চালাতে পারবেন না। তার সরকার, তিনি যদি সরকার গঠন করেনও, খুব স্বল্পতম সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বেঁচে আছেন এই জন্যই। একযোগে ইন্নালিল্লাহ পড়ার অনুরোধ করব জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্য। ইন্নালিল্লাহ জুলাই প্রজেক্ট, অর্থাৎ জুলাইয়ে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব এখন এনসিপি জামায়াতের ভেতর বিলীন হওয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করলো। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজ সকাল 6টা বাজে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া মারা যান। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো হসপিটালের প্রবেশ মুখের যে কতগুলো রাস্তা ছিল সবগুলো রাস্তা পুলিশ এখন আটকে রেখেছে নিরাপত্তার কারণে। তো এই হলো চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে। তো এখন খালেদা জিয়া যখন সকাল 6টা বাজে মারা যায় তার ঠিক কিছুক্ষণ আগে 10 মিনিট হবে উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন। শেষ কয়েকটা কথা, এটি ছিল তার জীবনের শেষ কথা। প্রথম যে কথাটা উনি বলে গিয়েছেন সেটা হলো আমরা যাতে আমাদের শত্রুকে ক্ষমা করে দেই। এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র, কত ধর্মের মানুষ এখানে থাকে। খালেদা জিয়ার ইচ্ছা ছিল, যেটা সে মৃত্যুর আগে বলে গিয়েছেন, যাতে আমরা সবার সাথে মিলেমিশে থাকি, শত্রুকেও ক্ষমা করে দিই। তো শত্রুকে বলতে এই মুহূর্তে উনি আওয়ামী লীগকে বুঝিয়েছেন। এই কারণ হলো তার সবচেয়ে বড় শত্রু আমাদের দৃষ্টিতে তো একমাত্র আওয়ামী লীগই। কারণ আওয়ামী লীগই তো তাদের প্রতি অত্যাচার করছে। তাকে মঈনুদ্দিন রোডে সে বাড়ি থেকে তাকে বের করে দিছে। তার এক ছেলে মালয়েশিয়াতে মারা গেছে, আরেক ছেলে লন্ডনে নির্বাসিত হয়েছে, বছরের বছর কেটে গেছে এভাবে, এবং সে নিজেও জেলখানায় কারাবন্দী ছিলেন বছরের পর বছর, এবং এগুলো সব কিছুই ঘটেছে হলো শেখ হাসিনার আমলে। তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলটি তার তো শত্রু হওয়ার কথা, কিন্তু উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে শত্রুকে ক্ষমা করে দেওয়া হয়। তো এই কথাগুলো বলার ওনার কারণ হলো, একটা দেশে যদি আমরা আপনি যদি মনে করেন শত্রুকে বন্ধু বানান তাহলে কিন্তু শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। আর একটা রাষ্ট্রকে আগে বাড়িয়ে নিতে হলে শত্রু বন্ধু, গরিব বড়লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে মিলেমিশে থাকতে হবে। আর যদি সেটা করা যায় তাহলে একটা দেশ উন্নতি করা সম্ভব। যেমন ধরেন আমেরিকা, যে দেশের মাটিতে বসে আমি ভিডিও করছি। তো সে যে কয়টা কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে বেগম খালেদা জিয়া, তার ভিতরে একটা ছিল যে শত্রুকে ক্ষমা করে দাও এবং সবাই মিলেমিশে থাকো। দ্বিতীয় যে কথাটা ছিল ওনার, যে দেশকে তোমরা ভালোবাসো। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি না, এটা খালেদা জিয়া নিজেও জানেন যে আমরা কেউ দেশকে ভালোবাসি না। কারণ এত বড় একটা দল চালিয়েছেন, উনি তো জানেন কোন মানুষ কি ভালো মন্দ সবই উনি বুঝেন। 17-18 কোটি মানুষের নেত্রী ছিলেন উনি। তো এখন একটা জিনিস চিন্তা করে দেন, আপনার মাকে আপনি কি কোনোদিন ঘর থেকে বের করে দিতে পারবেন? উত্তর হলো না। আপনার মাকে কি আপনি কোনোদিন না খেয়ে রাখতে পারবেন? উত্তর হলো না। কোনো ভালো সন্তান মাকে না খাওয়ায় রেখে নিজে মুখে খাবার তুলতে পারে না। আপনার মাকে আপনি কষ্ট দিতে পারবেন? উত্তর হলো না। তো এর জন্যই বেগম খালেদা জিয়া বলে গিয়েছেন যে দেশটা হলো মায়ের মতো, দেশকে মায়ের মতো ভালোবাসো তোমরা। আর দেশকে যখন মায়ের মতো ভালোবাসবা, ওই ফিলিংটা তোমাদের ভিতরে আসবে, তখন তোমাদের দ্বারা কোনো খারাপ কিছু করা সম্ভব হবে না। এই আজকে 2টা পয়সা তোমরা দুর্নীতি কইরা, চুরি বাটপারি বদমাইশি কইরা এই টাকাটা, বাংলাদেশের টাকাটা বিদেশে পাচার করো। তার মানে কি বাংলাদেশ তো মায়ের টাকাটা, এটা মায়ের আমানত। তো মায়ের এই পয়সা করে লুটপাট করে তোমরা বিদেশে রাখো। তখন এখন রাখো এই কারণে যে তোমরা তো মাকে ভালোবাসো না। আর যখন মাকে ভালোবাসো না তখন তো এগুলো করবেই। তো এই জন্যই উনি বলে গিয়েছেন দেশকে ভালোবাসো, দেশ হলো মায়ের মতো। তো
তো যাই হোক ভাই, খালেদা জিয়ার এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে এবং আপনারা কে কীভাবে নেবেন তারপর আমি জানি না। উনি যে দুইটা কথা বলছে, অত্যন্ত সিগনিফিকেন্ট দুইটা কথা বলছে, যে শত্রুকে ক্ষমা করে দাও। এটাতে উনি এটাই বুঝেছেন যে সবাই মিলেমিশে থাকো, এবং সবাই মিলেমিশে থাকলেই এই দেশটা আগে বাড়বে, এই দেশটা আগে বাড়বে। আর যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা লেগেই থাকে, তাহলে শুধু ধ্বংস আর ধ্বংস, এর কোনো সমাধান আর হবে না, এর কোনো সমাধান আর হবে না। আর সে যে কথাটা বলে গিয়েছেন দেশকে ভালোবাসার জন্য, এটা একটা সত্যি কথা উনি বলে গেছেন। আমরা আসলে দেশকে ভালোবাসি না। আজকে শেখ খালেদা জিয়া মরার ঠিক আগ মুহূর্তে ওনার এই ফিলিংটাই হয়েছে, যেগুলি তার করা উচিত ছিল বা করলে ভালো হতো, হয়তো নানান সীমাবদ্ধতার কারণে উনি করতে পারেনি। আরেকটা কথা উনি বলে গিয়েছেন যে আল্লাহ যদি ওনাকে আর কয়টা দিন হায়াতে বেশি দান করতেন, একটু শারীরিকভাবে সুস্থ হতেন, আবার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে যে কথাগুলো আমি বললাম, শত্রুকে ক্ষমা করে দেওয়া, সবাইকে বন্ধু বানানো, আর দেশকে মায়ের মতো ভালোবাসা, এই জিনিসগুলি মানুষের মধ্যে উনি বিলিয়ে দিতেন। বাংলাদেশকে যদি সত্যি সত্যি আমরা ভালো একটা জায়গা দেখতে চাই, যেখানে কোনো দুঃখ, দারিদ্র, অভাব, অনটন থাকবে না, খুনাখুনি, মারামারি, হত্যা, ধর্ষণ এগুলো থাকবে না, লুটপাট, দুর্নীতি এগুলো থাকবে না, এটা তখনই সম্ভব যখন আমরা একে অপরের বন্ধু হবো এবং দেশকে মায়ের মতো ভালোবাসবো। তো যাই হোক, শ্রদ্ধার সাথে আমি খালেদা জিয়ার মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে বলা এই কথাগুলোকে আমার জীবনের আদর্শ হিসেবে আমি নিলাম, এবং আপনারা কে কীভাবে নেবেন তা আমি জানি না। তো অনুরোধ করবো, উনি যে দুইটা কথা উনি বলে গিয়েছেন, সত্যি আমি বলতেছি মন থেকে, এগুলো যদি আমরা মন থেকে মেনে চলি, এগুলো যদি সত্যি আমরা মন থেকে মেনে চলি, বিশ্বাস করেন আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ, কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতির কারণে, আমাদের ভিতরে কিছু সমস্যার কারণে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না। আজকে আমরা ইউরোপ, আমেরিকাকে চালিয়ে যেতে পারতাম যদি আমরা দেশকে মায়ের মতো ভালোবাসতাম এবং প্রতিটা মানুষকে বন্ধু বানাতে পারতাম। আমি আগেও বলেছি, এখনো বলি, এই নির্বাচনে তারা আওয়ামী লীগকে থাকতে দিচ্ছে না। বাট আনফরচুনেট অথবা ফরচুনেট, যাই বলেন না কেন, আমি জানি না আপনি কি বলবেন, যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না, কাউকে যেতেও দেবো না, সেটা গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দেবো, তাও দেখবেন ইলেকশনের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। তাই কিন্তু যদি ভারত তাকে টিকে রাখতে পারতো, তাহলে ভারত তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কেন, বলেন আপনি। ভারত যদি 14 বছর আওয়ামী লীগকে টিকে রেখে থাকে, তাহলে শেষে যে আওয়ামী লীগকে ভারত টিকে পারলো না কেন? বা তাদের মানসিক জগতে প্রভাব বিস্তার করা, এই যে মেকানিজমের একটা বিষয়, একটা পরিবেশ তৈরি করা, আপনি যেই পরিবেশ কথা বলছেন, বহির্বিশ্ব একটা পরিবেশ হয়তো তৈরি করতে পারে, মানে সেই পরিবেশের মধ্যে দিয়ে কি জামাত এখন বিএনপির সাথে প্রতিযোগিতা করতে পারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নাকি সেখানেও তাদের নিজস্ব শক্তি? আমার আমার না এটা মনে হয় না। মনে হয় না কেন জানেন, আমি বলি আপনাকে। জামাত মানে বাংলাদেশের ভোটের হিসাবটা এখনো আগের মতই আছে, ওই যে 30-32 দুই দলের জন্য, এই দলের 30-32, এই দলের 30-35 এরকম হতে পারে, এর বেশি কিছু না। আর কিন্তু বিএনপি জামাতের ভোট, হ্যাঁ সে তো বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে 30-32 জি আমি বিএনপি আওয়ামী লীগের কথা বলছি। এর বাইরে আপনার জামাতের ভোট আছে 5-7%, এখন এই মুহূর্তে, অথবা 10% ধরলাম। যদি 10% ভোট নিয়ে আপনি 30%-এর সঙ্গে ফাইট হয় না, কিন্তু এখন হচ্ছে কেন, আরেকটা 30%-এর একটা মানে আওয়ামী লীগের ভোটটা চুপ হয়ে আছে, এদেরকে আপনি দৌড়ের উপর রাখছেন। এই জন্য সরকার রাখতেছে, জামাতের গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে, নানাভাবে তারা রাখতেছেন। কিন্তু এই 30-32% যে আওয়ামী লীগের ভোটটা আছে, জামাত আশা করতেছে এই ভোটটা তাদের দিকে আসতে পারে। যদি আসে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আর যদি না আসে হবে না, কিছুই হবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা স্বচ্ছ প্রক্রিয়া ভোট হচ্ছে, আপনি আশাবাদী? আমি এটা নিয়ে বুঝতে পারি, আমি কনফিউজ এর কারণে ইলেকশন কমিশনের ভাবধারা আমার কাছে পছন্দ না। দেখেন, ইলেকশন কমিশন যে সমস্ত কাজকর্ম করছেন, আমার এটা মানে আমার কাছে কেমন যেন লাগে। যেমন তারা একটা নতুন নিয়ম করছেন যে যারা নির্বাচন স্বতন্ত্র করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ ওঠে যে তারা মানে আপনার মানে নিষিদ্ধ দলের সদস্য ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, তারা ইলেকশন করতে পারবে না। এটা কোনো কথা হইলো ভাই? এটা কি ধরনের একটা নিয়ম তারা করতেছে, আমি কিছু বুঝি না। তো সে বললাম করি না। আচ্ছা, যে লোকটাকে আওয়ামী লীগ করতেন, বিএনপিতে জয়েন করছে, তার জন্য কি এটা প্রযোজ্য বলেন? এখন এক সময় আওয়ামী লীগকে এখন তো নিষিদ্ধ দল হতো না, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। তাহলে এই সমস্ত কথাবার্তা ইলেকশন কমিশন নতুন ঘটা করে বলে কেন? বলে এই কারণে যাতে নাকি আওয়ামী লীগে কেউ দাঁড়ালে পরে তার বিরুদ্ধে, অথবা যদি স্বতন্ত্র দাঁড়ায় তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা যায়, ওই অভিযোগ দায়েরের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দিবে। তো এটা তো ভাই কোনো মানে এদের কাজটা আমার পছন্দ হচ্ছে না। আবার ধরেন ইলেকশন কমিশন, তারা এখন সমস্ত প্রশাসনের দায়িত্ব তাদের হাতে, তাহলে তাদের তো সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। গভর্নমেন্ট তো তাদেরকে ডিসি চেঞ্জ করে দিচ্ছে, এসপি চেঞ্জ করছে, থানার ওসি পর্যন্ত চেঞ্জ করছে, চেঞ্জ করে এখন বলে তুমি খেলো, তাহলে তো হলো না রে ভাই। তাহলে দায়টা কার উপরে যাবে? যখন ইলেকশনটা যদি খারাপ হয়, আমরা কি বলবো ইলেকশন কমিশনের দায়? ইলেকশন কমিশন আমাদের কিছু করার নাই, প্রশাসন তার সব ঠিকঠাক করে দিচ্ছে। ইলেকশন কমিশনের উচিত হবে সমস্ত ডিসি, এসপি, ওসি সবগুলি আবার নতুন করে চেঞ্জ করা, রিসাফল করার পর তারপর ইলেকশন করা, তখন আমরা ইলেকশন কমিশনকে দায় দিতে পারবো। এখন এ দিবে ওর দিকে, ও দিবে ওর দিকে। আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগেও বলেছি, এখনো বলি, এই নির্বাচনে তারা আওয়ামী লীগকে থাকতে দিচ্ছে না।
বাট আনফরচুনেট অথবা ফরচুনেট যাই বলেন না কেন, আমি জানি না আপনি কি বলবেন, যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না, কাউকে যেতেও দেবো না, সেটা গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দিবো, তাও দেখবেন ইলেকশনের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। আবার আওয়ামী লীগ যদি বলে আমরা ভোটই দিতে যাবো না, তখন দেখা যাবে ভোট কাস্টিং কম হবে। কাজে একটা বড় পার্ট যাদের হাতে, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি কিছু করেন তাহলে এরকম হবে। আওয়ামী লীগ কিন্তু পুরো মানে আপনি যেটা বলছেন অবশ্যই বাস্তবতা সেটা বলছে, কিন্তু এই সেই 5%, 10%, 15% যারাই ভোট দিক না কেন, যত পার্সেন্টই ভোট কাস্টিং হোক না কেন, তার মধ্যে তো একটা রেজাল্ট বেরিয়ে আসবে, এবং সেটিও বা কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। এটা হতে পারে, এটা তখন যখন হবে তখন বোঝা যাবে যে কোনটা হবে, আসলে কোন ধারায় যাবে, তার উপরে তো নির্ভর করবে কোনটা হবে। সবকিছু মিলিয়ে ভালো কিছু ওয়েট করছে না আমাদের জন্য। আমার কাছে মনে হয় তো আপনাদের একযোগে ইন্নালিল্লাহ পড়ার অনুরোধ করব তথাকথিত জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্য। কেন ইন্নালিল্লাহ পড়বেন সে কথাই আজকে বিস্তারিত বলবো। এনসিপির জামায়াতের সঙ্গে প্রকাশ্য জোটে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, এটা আগেই লেখা একটা স্ক্রিপ্টের একেবারে শেষ দৃশ্য। অনেকে যেভাবে বিস্মিত হচ্ছেন তাতে তাদের কাছেই এই মিলন হঠাৎ বলে মনে হচ্ছে, যারা জুলাইকে একেবারে নির্দোষ ছাত্র আন্দোলন হিসেবে একরৈখিকভাবে দেখে এসেছেন, কিংবা যারা ইচ্ছা করেই আন্দোলনের ভেতরের স্তরগুলো দেখতে চাননি। রাজনীতিতে যা দেখা যায় বা দৃশ্যমান তা অনেক সময় আসল ঘটনা নয়। আসল ঘটনাটা লুকিয়ে থাকে সংগঠন, ফান্ডিং, ক্যাডার মুভমেন্ট, ভাষা ফ্রেমিং, নিরাপত্তা ছাতা, বিদেশি এনগেজমেন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী ধাপ কে কিভাবে সেট করছে তার উপর। এনসিপি আজ যেভাবে জামায়াতের পাশে দাঁড়ালো সেটাই সেই পরবর্তী ধাপ ছিল। এখন শুধু সিলমোহর পড়ছে। যতই নাহিদ বলুন না কেন এটা নির্বাচনী জোট, তাতে মানুষ আসলে নাহিদদেরকে আর বিশ্বাস করবে না। যেমন বিএনপি যখন জামায়াতের সঙ্গে 4 দলীয় জোট করেছিল তখন থেকেই মানুষ বিএনপিকে আর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মনে করে না। আর সে কারণেই মানুষ কেবলমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকেই মনে করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আপনাদের মনে থাকবে যে 2024 সালের জুলাইয়ের শুরুটা সরকার পতনের আন্দোলন ছিল না, কোটা সংস্কার আন্দোলনের দাবি ছিল। সেই পর্যায়ে একটি বড় অংশ বা তরুণদের ক্ষোভ ছিল বাস্তব, যুক্তিসঙ্গত। অনেকেই ঝুঁকি নিয়েছিলেন সেই দাবি আদায়ের জন্য। কেউ অস্বীকার করলে সেটা অন্যায় হবে, যেটা বাস্তব ছিল না। কিন্তু যে মুহূর্তে আন্দোলনের ভাষা বদলাতে শুরু করে, টার্গেট বদলাতে শুরু করে, দাবির তালিকা থেকে হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা চেয়ে বসে, তখনই বুঝতে হয় এই আন্দোলনের উপর একটা রাজনৈতিক প্রকল্প চড়ে বসেছে। প্রকল্প মানে এটা নয় যে সবাই ষড়যন্ত্রকারী। প্রকল্প মানে হলো বাস্তব ক্ষোভকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কেউ কেউ তাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চায়, এবং তাদের হাতে থাকে সংগঠিত মাঠের শক্তি, মিডিয়া ফ্রেম, আলোচনার নিয়ন্ত্রণ, অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, যে কথা একটু আগে বললাম। এই জায়গাটাই জুলাইয়ের সবচাইতে বড় ট্র্যাজেডি। বাস্তব অসন্তোষকে রাজনৈতিক বেচাকেনার মাল বানিয়ে ফেলা। আর এই জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে যারা মনে করেছিলেন একটি যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়া হলো, তারাই বিগত 16 মাসে বা 17 মাসে নিজেদের প্রতারিত মনে করছেন। কারণ ধরুন, যেমন এই প্রশ্নটি, এনসিপি জামায়াতের পাশে গিয়ে দাঁড়ানোয় কি জুলাইকে জামায়াতের প্রজেক্ট বলা মানতে কারো আপত্তি থাকা উচিত? আপত্তি থাকা স্বাভাবিক, কারণ মানুষ নিজের কষ্টের অভিজ্ঞতাকে অপমানিত হতে দিতে চায় না। কিন্তু রাজনীতিতে সত্য মাপা হয় কে কি মনে করলো তা দিয়ে নয়, মাপা হয় ফলাফল, লাভ ক্ষতিতে এবং ক্ষমতার পুনর্বন্টনে। জুলাই পরবর্তী বাস্তবতায় কারা সবচেয়ে বেশি দ্রুত সংগঠিতভাবে স্পেস দখল করলো, কারা ন্যারেটিভের গার্ড বসালো, কারা নতুন বন্দোবস্ত নাম দিয়ে পুরনো আদর্শকে নতুন মোড়কে তুললো, কারা মাঠে এবং ক্যাম্পাসে নিজেদের ক্যাডার নেটওয়ার্ক কাজে লাগিয়ে সাধারণ ছাত্রদের লেভেল আটকে দৃশ্যপট নিয়ন্ত্রণ করলো। এই প্রশ্নগুলো করলে উত্তরগুলো অস্বস্তিকর হলেও সত্যটা বদলায় না তাতে। আর সত্যটা হলো রাষ্ট্র ক্ষমতা জামায়াত দখল করেছে, কোনো ছাত্রফাত্র নয়। 2024 আগস্টে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে একটি সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আর সে কারণে এনসিপির জামায়াতের সঙ্গে একীভূত হওয়া সেই অস্বস্তিকর উত্তরকে আরো নগ্ন করে ফেলেছে। কারণ এখন আর মাঝখানে কোনো পর্দা নেই এনসিপি এবং জামায়াতের মাঝখানে। এনসিপি যে কিংস পার্টি, তাতে তো কোনো সন্দেহ নেই কারো, আছে? আমার নেই। কিংস পার্টি মানে এমন দল যার জন্ম হয় সামাজিক চাপের স্বাভাবিক বিকাশে নয়, বরং ক্ষমতার প্রয়োজন মেটাতে দ্রুত সাজানো অবকাঠামো হিসেবে, যাকে অর্থ দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। এনসিপি সব পেয়েছে। এনসিপির জুলাই আমব্রেলা হওয়ার কথা হয়েছিল, অথচ বাস্তবে দেখা গেল এনসিপি নিজের ভিত্তি গড়ার আগেই সমঝোতা, জোট, বৃহত্তর ঐক্য, আধিপত্যবাদ বিরোধী ব্লক, এইসব বড় বড় শব্দের আড়ালে নিজেকে অন্যের খেলার ভিতরে সঁপে দিয়েছে। আজ যখন এনসিপি বলছে তারা জামায়াত সহ সমমনা 8 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাচ্ছে এবং যেসব আসনে তাদের প্রার্থী থাকবে না সেখানে তারা এই জামায়াতি জোটের পক্ষে কাজ করবে, এটা কেবল টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, এটা দলীয় আত্মপরিচয়ের ঘোষণা। এর অর্থ দাঁড়াচ্ছে এনসিপি নিজেকে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর প্রকল্প থেকে সরে এসে নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং জামায়াতি জোটের একটি শাখা শক্তিতে পরিণত করলো।
তার মানে আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম যে এনসিপির গুন্ডারা ছিল জামায়াতের সন্তান, কিছুদিন এদিক ওদিক ঘুরে তারা ঠিকই পিতার ঘরে ফিরে গেছে। জামায়াতের একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলো গ্রহণযোগ্যতা এবং ব্র্যান্ডিং। ইতিহাসের ভার, ৭১-এর বিতর্ক, ধর্মীয় রাজনীতির সঙ্গে ক্ষমতার নগ্ন লেনদেন, সংখ্যালঘু প্রশ্নে অবিশ্বাস, নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের ভয়ঙ্কর পশ্চাৎপদ অবস্থান, এসবের কারণে তারা সবসময় নতুন ফ্রন্ট, নতুন নাম, নতুন ভাষা তৈরি করতে আগ্রহী হয়। এনসিপি সেই নতুন ভাষার একটা চেষ্টা ছিল, যেখানে তারুণ্য, নতুন বন্দোবস্ত, জনতার অভ্যুত্থান এসব শব্দ দিয়ে পুরনো কাঠামোর জন্য নতুন দরজা বানানো হলো। এখন দরজা বানানো হয়ে গেছে, ভেতরের মালিকরা ঢুকে গেছে, তাই দরজার আলাদা পরিচয় আর দরকার নেই। সন্তানকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পিতার ঘরে এবং সন্তানও দেখিয়ে দিচ্ছে সে নিজের ঘর বানাতে আসেনি, বরং পিতার সম্পত্তির উপরেই দাঁড়িয়েই ভবিষ্যৎ খুঁজছে। কিন্তু এই যে এনসিপির পুরুষ নেতৃত্বের বড় অংশটি গিয়ে জামায়াতি পিতার কোলে উঠলো, তাতে এনসিপির এতদিনকার পরিচিত নারী চেহারাগুলি পড়লো সবচেয়ে বড় বিপদে। তারা এক রাতেই একের পর এক পটাপট জ্বরে যেতে লাগলো। তারা জানে যে জামায়াত তাদেরকে কোনোদিন নমিনেশন দেবে না, আর সে কারণেই তারা জামায়াতের কোলে উঠতে চায়নি। কিন্তু জুলাই সন্ত্রাসে জামায়াতের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয়নি। জামায়াতের মতো তারা ১৯৭১-কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছে। মুক্তিযুদ্ধকে অপমান সহ সারা দেশে মব সন্ত্রাসে তাদের কোনো সমস্যা এতদিন হয়নি। কিন্তু যেই মুহূর্তে এনসিপি আনুষ্ঠানিকভাবে ৩০টি আসন নিয়ে জামায়াতের কোলে উঠেছে, সেই মুহূর্তে এই নারীরা বুঝেছেন যে তারা তো আসলে বাতিল মাল হয়ে গেছে। তারা অমনি নানা স্ট্যাটাস দিয়ে এনসিপি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর মাহফুজ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো দুই গুন্ডা সর্দারকে তো জামায়াতও নেবে না, তাই বলে তারাও এনসিপির সঙ্গে না থাকার ঘোষণা দিতে বাধ্য হচ্ছে। আঙ্গুর খাট্টা হ্যায় প্রবাদটি মাহফুজ আলম আর এই আসিফের ক্ষেত্রে বেশ খাটে। এতদিন জামায়াতের নুন তেল চাল ডাল খেয়ে হঠাৎ তাদের মনে হয়েছে যে তারা জামায়াতি আদর্শের রাজনীতি করবেন না। ভাবা যায় না নাটকটা। কিন্তু তবু যদি তর্কের খাতিরে মাহফুজের বক্তব্যকে মেনে নেই, তাহলেও বলতে হবে যে মাহফুজের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য দুই স্তরের। এক, তিনি স্বীকার করছেন এনসিপি নাগরিক কমিটির গঠনে তিনি শুরু থেকে যুক্ত ছিলেন, পরামর্শ এবং নীতিগত সহায়তা দিয়েছেন এবং বিগ জুলাই আমরেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। দুই, তিনি বলেছেন জোট থেকে প্রস্তাব এসেছিল, তবু তিনি নেননি, কারণ তার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি। আমার সবচেয়ে হাস্যকর লাগছে যে ১৭ মাস পরে এসে মাহফুজের মতো এই এনসিপি ললনাদের মনে হয়েছে যে তারা আর জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবেন না। যদি জামায়াত তাদের নমিনেশন দিত, তাহলে কি তারা পদত্যাগ করতেন? আমার সন্দেহ আছে। যেখানে গোটা জুলাই ব্যাপারটাই জামায়াতের, যেখানে তারা নিজেরাই জামায়াতের পাঞ্জাবির পকেট থেকে বের হয়েছেন এক একজন, সেখানে এতদিন পর এসব ন্যাকামো দেখলে না হেসে পারা যায় কি? আপনারাই বলুন। এখন যে ৮ দলীয় ইসলামী জোট বড় হওয়ার আলোচনা চলছে, নতুন দল যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, এটাও আসলে জুলাই থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটা জুলাই পরবর্তী দ্বিতীয় পর্বের বাস্তব রূপ বা বাস্তবায়ন। প্রথম পর্ব ছিল আন্দোলনের কাঁচামাল সংগ্রহ, ন্যারেটিভ দখল এবং ক্ষমতা দখলের পরিবেশ তৈরি করা। দ্বিতীয় পর্ব হলো সেই বদলের ভেতর নতুন রাজনৈতিক বন্দোবস্তকে স্থায়ী করা, ভোটের মাঠে তাকে বৈধতা দেওয়া এবং রাষ্ট্রের আদর্শিক দিক নির্দেশনাকে ধীরে ধীরে বদলে দেওয়া। এই জায়গায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিতর্কিত করার কথাটা নিছক স্লোগান হিসেবে নয়, বরং রাজনৈতিক প্রবণতা হিসেবে দেখা দরকার। যখন রাষ্ট্রের ইতিহাসকে বিতর্ক বানানো হয়, তখন রাষ্ট্রের নৈতিক ভিত্তি দুর্বল হয়, আর যখন ভিত্তি দুর্বল হয়, তখন যে কোনো পরিচয় রাজনীতি এসে সেটাকে দখল করতে পারে। এনসিপির বিলীন হওয়া মানে জুলাইয়ের নতুন বাংলাদেশ বা সেই নতুন বন্দোবস্তের ব্র্যান্ডটা শেষ হয়ে যাওয়া, এটি আর নেই। ইন্নালিল্লাহ জুলাই প্রজেক্ট, অর্থাৎ জুলাইয়ের তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব এখন এনসিপি জামায়াতের ভেতর বিলীন হওয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করলো। কারণ যে আন্দোলনকে নতুন বাংলাদেশের স্বপ্ন বলা হয়েছিল, তার রাজনৈতিক বাহন যদি শেষ পর্যন্ত পুরনো, বিতর্কিত, আদর্শিকভাবে ভয়ঙ্কর একটি কাঠামোর সঙ্গে একাকার হয়ে যায়, তাহলে নতুনত্বরা থাকে কোথায় বলেন? তখন জুলাই দাঁড়ায় একটি ট্রানজিশনাল টুল হিসেবে, ক্ষমতা বদলের প্রথম ধাপ, যার পরের ধাপ হলো ইতিহাস পরিচয়ের উপর চাপ তৈরি করা, সমাজকে আরো ধারালো বিভাজনের দিকে ঠেলে দেওয়া এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে এক ধরনের ঝুঁকিপূর্ণ মেরুকরণে আটকে ফেলা। এখানে সবচেয়ে নির্মম সত্যটা হলো এনসিপি এখন আর নিজের ভাগ্য নিজে লিখছে না, তারা একটি বড় যন্ত্রের অংশ হয়ে গেছে। কেউ কেউ হয়তো এটাকে বাস্তববাদ বলবে, ঐক্যের প্রয়োজন বলবে, বিকল্প আধিপত্য ঠেকানো বলবে, কিন্তু রাজনীতিতে বাস্তববাদ মানে আত্মসমর্পণ নয়। বাস্তববাদ মানে শক্তি তৈরি করা, শর্ত তৈরি করা, নীতির জায়গা পরিষ্কার করা। এনসিপি যেটা করেছে সেটা শক্তি তৈরি করে না করে শক্তির কাছে নত হয়েছে, তাই অবাক হওয়ার কিছু নেই। এনসিপি যেখানে ছিল সেখানেই আছে, শুধু আজ প্রকাশ্য হলো কার ঘরে তার ঠিকানা। শুধু এদের সদস্যদের পদত্যাগ নাটকে ভোলার কোনো কারণ দেখছি না। এনসিপি জামায়াতের পেটে ছিল, কেউ বেরোনোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে আবার পুরোটাই জামায়াতের পেটে ঢুকে গেছে এই সদ্য জন্ম নেওয়া দলটি। আর সেই সঙ্গে আমরা আবার ৭১ পরবর্তী জামায়াত ইসলামীর পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্পে ঢুকে গেছি। আর এই ঢুকে যাওয়ার পর জুলাইকে আর বিপ্লব বলার তো কোনো কারণ থাকে না, যদি কেউ বলেন আর কি। আমরা তো কখনোই জুলাইকে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলে মানিনি, কিন্তু যারা মেনেছেন তারা এই জুলাই সন্ত্রাসের নেতাদের জামায়াতের কোলে গিয়ে আশ্রয় নেওয়ার পর এসব বিপ্লব বা অভ্যুত্থানের গল্প দিয়ে মানুষের কাছে অপমানিত হতে চাইবেন না, তাই না? আমরা তো কথিত জুলাই বিপ্লবের জানাজা বহু আগেই পড়েছি। আপনারাও নিশ্চয়ই এখন ইন্নালিল্লাহ জুলাই বিপ্লব
পড়াটা শেষ করে ফেলবেন। না চাইলেও আপত্তি নেই, 2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসের কৃষ্ণগহ্বর হয়েই থাকবে, আপনার চাওয়া বা না চাওয়ায় সেটা বদলাবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।